আহ, সকলকে রমজানুল মুবারকের শুভেচ্ছা। আপনারা জানেন আমাদের অত্যন্ত কাঙ্ক্ষিত একটি ক্লাস থাকে বুধবারে, পিএইচডি প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য, যেটি বরাবরের ন্যায় আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয় মঞ্জুর খান স্যার, উনি এই ক্লাসটি নিয়মিত করে থাকেন। ওনার অনেক ব্যস্ততা আছে, তার ব্যস্ততার মধ্যেও উনি এই ক্লাসটি নিয়মিতই তিনি করে থাকেন। তো আমরা যেহেতু এটা প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট, সেই কারণে এমন কিছু স্যার আপনাদের সামনে উপস্থাপন করবেন যেটাতে আপনার ব্যক্তি জীবনে এবং প্রফেশনাল লাইফে আপনি যথেষ্ট এ দ্বারা উপকৃত হবেন। তো আজকে তেমনই একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসছে, সেটা হচ্ছে কাকেইবো। এটা হচ্ছে জাপানিজ একটা শব্দ, কাকেইবো, যেটা আপনার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে জাপানি কৌশল, জাপানিজরা কি কৌশলে তাদের ব্যবস্থাপনা করে থাকেন, তার সেইটা নিয়েই মূলত উনি আপনাদের সামনে আলোচনা করছেন। তো আমি ওয়েলকাম জানাচ্ছি মঞ্জুর খান স্যার, আপনি আপনার কাকেইবো নিয়ে সাথে আসুন। ধন্যবাদ আমাদের একাডেমির সিও কাজী আজম ভাই। আপনার এত ব্যস্ততার মধ্যে আপনিও সময় করেছেন, এটাও একটা আগ্রহের বিষয়। আর আমরা সবাইকে যারা এ পর্যন্ত টোটাল 22 জন জয়েন করেছি, আমার মনে হয় যে এনারাই মানে ক্লাসের সবচেয়ে প্রথম মানে ক্লাসে ঢুকার বসে আছে, এটা একটা বিশাল একটা আমাদের সাইন। আমরা এখান থেকে রিড করি যে কার আগ্রহ কতটুকু, সে মাত্রাটা অনুযায়ী আমরা চেষ্টা করি যে আমাদের সেশনগুলো করার জন্য। তো এই বিষয়টা আপনি সেজন্য আপনাদের সাধুবাদ জানাই। তো আমাদের আজকের আলোচনার যে বিষয়টা কাকই কাকই কাকেই বো, যে জাপানি শব্দটা একটু পরে আসতেছি। আমরা একটু ইভ্যালুয়েশন করব আমাদের আগের সেশন যেগুলো হয়েছিল, সেই সেই সেশনের উপরে একটু ইভ্যালুয়েশন করে নিয়ে আমি শুরু করব। তো সবচেয়ে যে বড় কথাটা, আমাদের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যারা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্মে আছি, আমাদের একাডেমির স্টুডেন্ট বাদেও যারা আছেন জয়েন করছেন, যে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত উন্নতি এবং আমাদের যে বেনিফিট যেটাকে বলে, আমাদের যে আমরা এই বেনিফিটটা যাতে আমরা পেতে পারি, সে ব্যাপারেই আমি আমার এখান থেকে কাজ করছি। এবং এই আমার জীবন দর্শনের মাঝখান থেকে যা আমি দেখেছি বুঝেছি, সবাইকে অবজার্ভ করে নিয়ে আমি চেষ্টা করছি জীবনের মানটাকে বাড়িয়ে আনার জন্য। তো আমরা আলোচনা তো গত বছর তো 52টা সপ্তাহ আমি করেছিলাম, অনেক কিছুই আলোচনা হয়েছে। এখন আপনারা ভাবতে পারেন যে অনেক কিছু কেন আমি এতগুলো করলাম। এটার কারণটা হচ্ছে যে বেস লাইনটা যদি, প্রাইমারি লেভেলটা যদি, ফাউন্ডেশনটা যদি আপনাদের তৈরি না করে দিতে পারি, তাহলে আমরা যেখানে থেকে আমরা শুরু করতে চাই সেখানে আমরা শুরু করতে পারবো না। ঠিক আছে? আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু আমাদের কম বেশি প্র্যাকটিস আমরা সবাই করি। এই প্র্যাকটিসের মধ্যে এই প্র্যাকটিস গুলো যদি ডিসিপ্লিন ওয়েতে, যেটা বলে গুছিয়ে করার জন্য আপনারা করতে পারেন, আপনাদের জীবনে কোনো সমস্যা নেই। আপনি প্রচুর ইনফরমেশন নিয়ে আপনি মিক্সড হয়ে যান, সাধারণ জিনিসকে যদি আপনি প্র্যাকটিস করেন, জীবনটা অত্যন্ত চমৎকার হতে পারে। তো আমাদের যে রিভিউ ক্লাসের কথা আমি বলতেছি আপনাদেরকে, স্যার কাপোনিয়া নিয়ে যে আমরা আলোচনা করেছিলেন, যে বয়স হয়ে যাওয়ার পর যে মানুষ যে পড়ে যাওয়ার সম্ভাবনা, পায়ের মাসেল এবং বডির মাসেলের যে ক্যাপাসিটি হারিয়ে ফেলা, এবং এর পরিণতিতে যে আপনারা জীবন চলার জন্য দুর্বিষহ অবস্থা হয়, সেটা নিয়ে আমরা সেশন করেছিলাম দু ক্লাস আগেই। তো এটা নিয়ে আমরা তো আলোচনা করেছি, এখন আমরা প্র্যাকটিস কি করলাম। এই সৌভাগ্যক্রমে আজকে আমি একটা ভিডিও পেয়েছি, যেটা হচ্ছে আপনার একজন নিউরোলজিস্টের তার নিজস্ব কিছু প্র্যাকটিস। আমার কথা হচ্ছে যে অভ্যাস যেটা আছে সেটাকে যদি আমরা প্রতিস্থাপন করতে পারি, তাহলে আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আসবে। আমরা যদি ডাক্তার কথা বলে দিল, আমি ডাক্তারের কথা শুনলাম, কিন্তু সে কথা যদি না মানি, ওই রোগের কোনো চিকিৎসা হচ্ছে না। তো আমাদের উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে আমরা মনোযোগ সহকারে কোনো জিনিস শুনবো, বুঝবো, বিশ্বাস করব আর প্র্যাকটিস করব। ঠিক আছে? সেইটার ইয়েতেই আমরা, আপনারা যারা আমাদের ফ্রেন্ডস গ্রুপে, একাডেমির ফ্রেন্ডস গ্রুপে যারা আছেন, তাদের কাছে আমি আজকে সকালে একটা আমাদের ভাইস চেয়ারম্যান আমাদের খন্দকার সাখাওয়াত ভাই আমার সাথে সকালে এই ভিডিওটা আমাকে শেয়ার করেছিল। তো শেয়ার করার পরে আমি দেখলাম, এরকম ভিডিও আমি নন স্টপ রেগুলার দেখি। আমি ভাবছি যে হয়তো পরে কিছু করব, কিন্তু আমি ইনস্ট্যান্টলি আমি ওটা দেখার পরে আমি প্র্যাকটিস করলাম। দাঁড়িয়ে থেকে বাম পায়ের সামনে ডান পা দেওয়া, দিয়ে নিয়ে আপনি দাঁড়ানো, ঠিক আছে? দেখবেন যে আপনাকে টলতেছেন। আর যদি আপনি এরকম 1 মিনিট 2 মিনিট করতে পারেন, তার মানে আপনার ব্রেনের সাইড আপনি কাজ করতেছে। আবার যদি আপনি ডান পায়ের সামনে বা পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন কিছুক্ষণ, এবং ওটা নিয়ম দেওয়া আছে, তারা ভিডিওটা দেখবেন ভালো করে, আমি রিকোয়েস্ট করেছি। আপনি এরপরে বিশ্বাস করেন আপনার অনেক ধরনের অসুবিধা আপনার ভালো হয়ে যেতে পারে। আজকে আমার
আমার শরীরটা একটু ঝিমানো ভাব ছিল, সকালে আমি ওটা করার পরে আমি দেখলাম আই গট ফুল এনার্জি, এবং সৌভাগ্যক্রমে আমি 2 মিনিট করে দাঁড়াতে পেরেছি। একটু কষ্ট হয়েছে, একটু ইমব্যালেন্সিং আপনি আসছে, তখন আপনার হাতটা ছড়ায় দিবেন। তো আমার মেইন যে কারণটা, আমাদের কথা হচ্ছে যে আমরা সমস্যাগুলো নিয়ে আসতেছি, সমস্যাগুলোকে বিশ্লেষণ করে দিচ্ছি, কিন্তু সেটা প্র্যাকটিসটাও তো হওয়া লাগবে। আর সে প্র্যাকটিস করার জন্য তো আমরা মনে করেন ওই সাবজেক্ট নিয়ে বারবার আমরা করতে পারি না, সেজন্য আমাদের সময় ক্ষেপণের ব্যাপার আছে, অনেক কিছু আছে। তো আমি সেই জন্য যেটা ভাবতেছি, দেখেন বাই ডিফল্ট আমি প্রতিটা ক্লাস করতেছি, তার রেমেডি জিনিসও আমার কাছে চলে আসতেছে। আর সেই রেমেডি গুলা কি হতে পারে সেগুলো কিন্তু আমি প্রতিনিয়ত আমার নিজস্ব প্র্যাকটিসের পরে সেটা আমাদের ফ্রেন্ডস গ্রুপকে দিচ্ছি, আমার সেন্সেশন গুলাকে আপনাদের সামনে তুলে ধরতেছি। তো এখন যারা আমাকে বিশ্বাস করেন, আমাদের একাডেমিকে বিশ্বাস করেন, আমাদের একাডেমির যারা মডারেটর যারা আছে বিশ্বাস করেন, আমাদের সব সময় ইচ্ছা হচ্ছে যে আমরা যেভাবে ভালো থাকতেছি, এখন ভালো থাকতে পারতেছি, যেভাবে চিন্তা করতে পারতেছি, সেইভাবে আমরা চাচ্ছি যে আপনারাও যাতে এই বেনিফিটটা পান। তখন বুঝতে পারবেন যে হোয়াট ইজ একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি। আমাদের চিন্তা চেতনার মধ্যে ওই জিনিসটাই আছে, ছোট্ট করেও যদি হয় এই একাগ্রতাই আমাদের পথকে এগিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, আমরা এই কাকেইবো নিয়ে যে আজকে আলোচনা, আমি প্রেজেন্টেশনে যাওয়ার আগেই একটু প্রশ্ন করব আপনাদের কাছে, কারণ অনেকেই আপনারা হয়তো খেয়াল করেছেন যে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স অথবা হিসাবের কথা বললে সবাই একটু ভয় পায়, ম্যানেজ করতে পারে না, আমার উপার্জন অনুযায়ী খরচ ম্যানেজ করতে পারি না। ঠিক আছে, এই যে উপার্জন অনুযায়ী খরচ ম্যানেজ করতে পারি না, এইটার যে ডিফিকাল্টিজ, এর জন্য বিশাল কোনো সায়েন্স দরকার নেই। এটা কিন্তু আগেকার দিনে আমাদের ময় মুরব্বীদেরকে দেখতাম, আপনার যে উপার্জন হতো তা একটা সবকিছু খাতার মধ্যে লিখে রাখতো, এমন কিছু জিনিসের দাম কত, কখন কোন অবস্থায়, এবং সেটাকে সে মাথায় রেখে নিয়ে রেগুলার বাজার করতে গেলে সেই হিসাবের মাঝখান দিয়ে বাজার করে নিয়ে চলে আসতো। তাহলে তার উপার্জনের সাথে যে খরচের একটা মিল, ব্যাপক মিল থাকতো, এবং এরপরে তার মাঝখান থেকে কিছু সঞ্চয় করতে পারতো, যেটা আপনার রেইনি ডে অর্থাৎ খারাপ সময়ে তারা ইউজ করতে পারতো এবং ভবিষ্যতের জন্য কোনো কাজে লাগাতে পারতো। বিশ্বাস করেন, আমি যখন এটা নিয়ে যখন গভীরভাবে আমি গবেষণা করতেছিলাম, দেখতেছিলাম ডিটেলসটা, এক্স্যাক্টলি সেম থিং আমার বাপ দাদা অথবা আত্মীয় স্বজন আগেকার দিনে মানুষ যে খরচ করে লিখে রাখতো এবং সেখান থেকে কি বিচার বিবেচনা করতো, একবারে 100% ম্যাচ হয়ে যাচ্ছে। তো আমরা ওই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেই আয় এবং ব্যয় শব্দটা, যেটা অ্যাকাউন্টিং টার্মসে বলা হয় যে অ্যাকাউন্টিং কিভাবে সেটা ট্রানজাকশন হয়। আমাদের হয়তো ভবিষ্যতে আমরা অ্যাকাউন্টিং নিয়ে অথবা এই ফাইন্যান্স নিয়ে আমরা আলোচনা করব। যদি আপনি বেস লাইনটা বুঝতে পারেন, তাহলে আমি চেষ্টা করব যে আমি যে প্র্যাকটিস যে করে এসেছি আমার অর্গানাইজেশনে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আপনারা আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দিবেন, জাস্ট 2 মিনিটের মধ্যে আমি মেইন সেশনে চলে যাব। কেউ কি বলতে পারেন অ্যাকাউন্টিং এর ট্রানজাকশন যখন হয় কি জিনিস হয়? ট্রানজাকশন আপনি যখন কিছু দিলেন, কিভাবে অ্যাকাউন্টিংটা সহজ ভাষায় বোঝাতে পারেন? কেউ যে আনমিউট করে বলেন। অ্যাকাউন্টিং যে আপনি হিসাব যেটা করেন, আনমিউট করে বলেন। জি বলেন। জমা খরচ স্যার, জমা খরচ। হ্যাঁ, জমা খরচটাকে সহজ ভাষায় যদি বুঝাইতে চান কিভাবে বুঝাবেন? কিভাবে জমা করেন, কিভাবে খরচ করেন, কি অনুযায়ী জমা করেন, কি অনুযায়ী খরচ করেন, জাস্ট 2 লাইনের মধ্যে বলছি, তারপর আমি একটা থিওরি বলবো। বলেন। আমরা রফিকুল ইসলাম ভাই বলেন। আমরা তো আমাদের আয় থেকে খরচ করি, আয় অনুযায়ী খরচ করি। গুড গুড, ঠিক আছে। আমি আর সময় নিয়ে আপনাদেরই করবো না। আমি আপনাদের যেটা আমি বেসিক্যালি আই ওয়াজ এ সায়েন্স স্টুডেন্ট, আমার লেখাপড়া সায়েন্স করেছিলাম, জীবনে ভেবেছিলাম যে আমি হয়তো মেডিকেল টার্মসে আমি লেখাপড়া করবো, কিন্তু হয়নি, যেটা পারিপার্শ্বিক অবস্থার কারণে শেষ পর্যায়ে চাকরি জীবনে যেয়ে নিয়ে আমার ওই ব্যাংকিং সেক্টরে ঢুকে নিয়ে আমার তখন অ্যাকাউন্টিং অথবা এরপরে লেখাপড়া আমার করা লাগছে। তো আমি যখন চিটাগংয়ে ছিলাম, আমি কমার্স কলেজে একটা আইসিএম এর ক্লাস অ্যাটেন্ড করতে গেছিলাম, তখন অ্যাকাউন্টিং কি জিনিস সেটা সম্বন্ধে আমাদের প্রফেসর বলেছিল, তুমি যদি অ্যাকাউন্টিং শিখতে চাও একটা জিনিস মাথায় রাখবা। আমি সেই জিনিসটা রিপিট করছি আপনাদের কাছে। কথা হচ্ছে যে আপনি ভাবতে হবে যে তখনই আপনি মনে করবেন যে আপনি হিসাবের মধ্যে আছেন। উনি বলেছিলেন যে সামথিং ইজ গোয়িং, সামথিং ইজ কামিং। খালি এই ইংলিশ শব্দটা, সামথিং ইজ গোয়িং, সামথিং ইজ কামিং, আর এটা যদি সমতা হয় তো অ্যাকাউন্টিং ট্রানজাকশন ইজ রাইট। তার মানে আপনার কাছ থেকে যদি কিছু চলে যায় এবং যদি কিছু আসে,
যাওয়াটা এবং আসার মধ্যে সমতা যেটা আছে এটাই হচ্ছে ট্রানজ্যাকশন জার্নাল এন্ট্রি বলা হয়, এবং এটা তারপরে সমতা আসলো, এটা ফার্স্ট বেস লাইন। যদি মনে করেন আপনার কাছে টাকা আছে, আপনার টাকা কেউ আপনাকে কাউকে দিলেন, বিনিময়ে আপনি কি চাই? আপনি কোনো জিনিস চাই, এবং সেই জিনিসটা যেন আপনাকে স্যাটিসফাই করে ওই টাকার সমমূল্য অনুযায়ী। কথাটা ভালো করে খেয়াল করেন, খুবই সিরিয়াস কথা। আপনি যদি সিরিয়াসলি নেন, খাতা কলম নিয়ে বসেন, কাজে লাগবে। এটা আমি আমার জীবনে অ্যাকাউন্টিং শেখার জন্য এই শুধু এই একটা ট্রানজ্যাকশন যে কথা বলেছে, এটা আমার ব্রেইনকে আমাকে ফুল অ্যাক্টিভেট করে দিয়েছে। এরপরে যখন আমি এটা নিয়ে পড়ালেখা করা শুরু করতেছিলাম, যখনই কোনো কিছু কিনি, কোনো একটা এন্ট্রি পাস করি, তার এখানে কন্ট্রা একটা এন্ট্রি আমাকে পাস করতে হবে। অথবা দেখা গেল আমি একটা জিনিস কাউকে দিলাম, সে তার বিনিময়ে আমি কি নিব, তার বিনিময়ে আমি পয়সা নেব। আর পয়সা যদি নিতে না পারি, সেটা বাকিতে রাখবো। বাকি মানে টাকাটা তাকে দিতে হবে। যখন দুইটা সমতা হয়ে যায়, সেটা ইজ অ্যাকাউন্টিং। আর এই বেস লাইনটা যদি আপনারা বুঝতে পারেন, এটা আপনার ব্যক্তিগত জীবনে আপনার সময়ের সাথে, পরিবারের সাথে এবং দৈনন্দিন খরচ হিসাবের সাথে ব্যাপকভাবে মিলবে। ঠিক আছে? তো এই জিনিসটা নিয়েই আমরা সামনে আগাচ্ছি। চলুন আমরা তাহলে দেখা যাক আমাদের যে কাকেইবো কিভাবে জাপানিজরা কেন বলেছেন, কি বলেছেন, সেটা নিয়ে জাস্ট আপনাদের বললাম একটু ওয়ার্ম আপ করার জন্য। জিনিসটা একটু মাথায় রাখেন। এরপরে আমরা আলোচনাগুলো সিস্টেমেটিক ওয়েতে যেভাবে আমি পেয়েছি আপনাদের বুঝাবো, আপনার মাঝখানে বুঝবেন। এবং আমাদের আলোচনার শেষে কোনো প্রশ্ন থাকলে আপনারা নোট করে রাখেন। আপনার আমি ভালো বলেছি দ্যাট ইজ নট, কিন্তু কোশ্চেন হবে, কোশ্চেন আপনি জানার জন্য প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব আপনাদের সে বুঝতে দেওয়ার জন্য। চলেন তাহলে আমরা দেখা যাক, আমরা মেইন আলোচনায় ফিরে যাই। ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। চলুন আমরা চলে যাই কাকেইবো অর্থ ব্যবস্থাপনায় জাপানি কৌশল। দ্য কাকেইবো দ্য জাপানিজ ওয়ে অফ ম্যানেজ মানি, কিভাবে পয়সা ম্যানেজ করবেন সেটার ব্যাপারে। দেখেন এখানে একটা আপনার ডায়েরি আছে, কলম আছে। ঠিক আছে? এটাকে কেন দেওয়া হয়েছে, এই সিম্পটমটা দেওয়া হয়েছে, আপনি প্রতিদিন যাই কিছু কাজ করেন না কেন সেটাকে আপনি নোট করবেন, এবং এটা লেখাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন এই আজকের আলোচনা থেকে আপনার কি কি ধরনের জিনিস আপনারা নিতে পারবেন। এখানে বলতেছে জাপানিজ ওয়ে টু ম্যানেজ মানি থ্রু মাইন্ডফুলনেস, অর্থাৎ জাপানিরা কিভাবে তাদের পয়সাকে ব্যবস্থাপনা করে, অর্থাৎ মানে এটাকে ম্যানেজ করে। মাইন্ডফুলনেস মানে হচ্ছে মননশীলতা দিয়ে বা জ্ঞানীয় দক্ষতা, আপনার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা দিয়ে কিভাবে আপনার এই পয়সাটাকে ম্যানেজ করবেন। টাকাটাকে ম্যানেজ করা মানে আয় করবেন, আয় কত সেই অনুযায়ী ব্যয় কিভাবে করবেন, এটা সুনির্দিষ্ট একটা নিয়মের মাঝখানে করতে হবে। তো আজকের আলোচনায় আপনারা কি কি জিনিস পাবেন, একটা হচ্ছে কি টেক অ্যাওয়ে হচ্ছে মানি শুড ফ্যাসিলিটেট এ মিনিংফুল লাইফ, নট কন্ট্রোল ইট। পয়সা মানে এই না যে আপনি শুধুমাত্র আয় করবেন আর কন্ট্রোল করে রাখবেন, কোনো খরচ করবেন না, ডাইনে বাই দিবেন না। না, পয়সা তো উপার্জন করবেন জীবনটাকে সুন্দর মতো গুছিয়ে চলা এবং আনন্দময় করার জন্য, পরিতৃপ্ত ভাবে জীবন চলার জন্য। উপার্জনের অর্থই হচ্ছে জীবনকে দেওয়ার জন্য, জীবনকে তৃপ্তি দেওয়ার জন্য। কিন্তু আপনাদের আয় করতেছে, আপনার হাত চিবিতে রেখে দিবেন, টাকা জমাবেন, বিল্ডিং বানাবেন, ওটা করবেন, কিন্তু নিত্য নৈমিত্য যে আপনার জীবনের যে ব্যবস্থাপনা, আপনার সাথে আপনার ছেলে মেয়েদেরকে লেখাপড়ার বিষয়, তাদেরকে একটা বিষয় আছে, আপনার স্ত্রীকে টেক কেয়ার করা, আপনার নিজের খাওয়া পড়া অথবা পরিবার আত্মীয় স্বজনকে সাথে চলা, এর জন্য খরচ এটাকে আপনার আনতে হবে। আরে না করে শুধু উপার্জনই করলেন আর দেখা গেল যে সেটা বিল্ডিং বানাচ্ছেন, গাড়ি কিনতেছেন, জমি কিনতেছেন, জীবনটাকে আপনি ভোগ করতে পারলেন না, দ্যাট ইজ নট মানি। এই জন্য বলতেছে যে মানি শুড ফ্যাসিলিটেট এ মিনিংফুল লাইফ, নট কন্ট্রোল ইট। একটা সুন্দর জীবন ব্যবস্থাটা করাই হচ্ছে পয়সার মেইন কাজ, একে কন্ট্রোল করা, মানে সবসময় চিপাচিপি করার কথা বলেনি। এখন এখানে কাইকোবো, জাপানিজরা এই কাইকোবোটা কি বলতেছে, এটা হচ্ছে একটা বাজেটিং টেকনিক। কাইকোবো ইজ এ বাজেটিং technique to help people be mindful of where, how and why they spend their money. ঠিক আছে? এটা হচ্ছে যে কিভাবে আপনার টাকাকে খরচ করার জন্য বাজেট যেটা করবেন, কিভাবে করবেন, যেটা আপনার ব্যক্তিগত জীবনে আপনার অত্যন্ত বুদ্ধিমত্তা দিয়ে কোথায় কিভাবে খরচ করবেন সেটাকে একটা করার একটা সুযোগ আপনাকে করে দেয়। আর এটা যখন আপনারা বুঝতে পারবেন, বাই আন্ডারস্ট্যান্ডিং ইউর লাইফ ভ্যালুজ and financial goal, যদি আপনি বুঝতে পারেন জীবনের যে মূল্য কি, আপনার জীবনের মূল্যটা কি এবং কেন আপনি পয়সা উপার্জন করতেছেন, এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে, এবং আপনার অর্থ উপার্জনের গোল কিভাবে সেট করবেন এটা জানা থাকে,
তাহলে আপনার কি করতে পারেন, আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে যে আমি স্বপ্ন দেখেছিলাম এটা আমি উপার্জন করতেছি, এটা এই উপার্জন থেকে আমি খরচ করতেছি, এটা এই খরচের বিনিময়ে আমাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারতেছি, সমাজের জন্য দায়িত্ব পালন করতে পারতেছি, আমাকে নিজে টেক কেয়ার করতে পারতেছি, আমার নিজের উর্বরতা বলতে যেটা মস্তিষ্কের উর্বরতা, চিন্তা চেতনার মধ্যে আপনার গভীরতা আনতে পারতেছি, এই জিনিসটা তখন আপনার আসবে এবং আপনার মধ্যে মোটিভেশন আসবে এবং এই মোটিভেশন থেকে আপনার অর্থ উপার্জনের পথ আপনার জন্য সহজ হয়ে আসবে। তাহলে এবার কাকেইবো বলতেছে এটা কি? কাকেইবো এই যে জাপানিজ সেভিং মেথড, এটা হচ্ছে জাপানিজরা কিভাবে তাদের সঞ্চয় করে। সঞ্চয় মানে শুধু পয়সাকে আপনি বক্সে রেখে দেওয়া না, যে পয়সাটা আর্ন করবে সে পয়সাটাতে কিভাবে কোন খাতে কিভাবে খরচ করতে করার পরে এটা কিভাবে সঞ্চয় করতেছে সেটাই হচ্ছে কাকেইবো, যাকে জাপানিজ ভাষায় ট্রান্সলেশন বলা হয় হাউস হোল্ড লেজার, অর্থাৎ গৃহের কি বলে খতিয়ান, খতিয়ান বলে তো না, যে খাতা যেটাকে লেজার হচ্ছে খাতা, আপনি ঘরের যে হিসাবের খাতা যেটা সেটাকে বলে কাকেইবো, ঠিক আছে। অ্যান্ড ইট মিন ফর হাউস হোল্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ঘরের যে অর্থ ব্যবস্থাপনা সেটাই কাকেইবো। কাকেইবো ভ্যারি ইন স্ট্রাকচার বাট দ্য বেসিক আইডিয়া ইজ দ্য সেম। এর বিভিন্ন যে 4টা খাত আছে, বিভিন্ন ভাবে এটাকে ম্যানেজ করা যেতে পারে, একবারে এক জায়গায় কম, এক জায়গায় বেশি, এক জায়গায় একটু বাড়তি হতে পারে, এক জায়গায় ওভার স্পেন্ড করলে কিভাবে ম্যানেজ করা হতে পারে সেটা দেখেন এই পাশের স্লাইডের মধ্যে আছে। 4 কোশ্চেন্স, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ টু স্পেন্ড। প্রথমে আপনার চিন্তা করতে হবে যে কি পরিমাণ পয়সা আপনি এই মাসে খরচ করবেন, ডিসাইড করলেন। হাউ ক্যান ইউ ইমপ্রুভ নেক্সট মান্থ, এই মাসে যে খরচ করলেন এই খরচের খাতা দেখার পরে বুঝতে পারবেন যে আপনি যে খরচ করেছিলেন যে অপ্রয় কোনটা কোন জায়গায় হয়েছে, অপ্রয়োজনীয় খরচ কোনটা হয়েছে, সেটার থেকে বুঝে নিয়ে আগামী মাসের যে কিভাবে খরচ করবেন সেটাও কিন্তু আপনি প্ল্যান করতে পারেন। হাউ মাচ উড ইউ লাইক টু সেভ, এবং এরপরে আপনি ভাবতে পারেন যে এই টাকার থেকে আমি কত টাকা সঞ্চয় করতে চাই। ওই বেস অন ইওর গতবার প্ল্যান করছিলেন যে আমি 2000 টাকা সেভ করব, কিন্তু মাস শেষে দেখা গেল 1000 টাকা আপনার আছে, তাহলে আপনি সেভ করতে পারলেন না। তখন আপনি এই খরচের খাতাগুলোর থেকে আপনি দেখবেন যে কি কি জিনিস আপনি খরচ কোন জায়গায় করেছেন, কোন জায়গায় না করলেও চলতো। এটা যখন আপনি চিন্তা ভাবনা করবেন আগামী মাসে কিন্তু ওই জায়গাগুলোতে আপনি খরচ যখনই একটু কমায় আনবেন আপনার কাঙ্ক্ষিত সেভিংসটা আপনার হয়ে যাবে। হাউ মাচ মানি ইউ আর স্পেন্ডিং, এই যে কথা আমি বললাম কি পরিমাণ পয়সা আপনি খরচ করতেছেন সেটার যে মাত্রা আপনি তখন যখন আপনি অ্যানালিসিস করবেন আপনার মধ্যে চলে আসবে। রিভিউ কেন করা হয়, জবাবদিহিতে একটা শব্দ আছে। আমি যে কাজ করলাম যে গত মাসে খরচগুলা কি এটা সঠিক হয়েছে কি হয়নি, নাকি আপনি ঝোঁকের মাথায় কোনো খরচ করে ফেলেছেন, এই যে ব্যালেন্সিং এটাও কিন্তু লাইফ ম্যানেজমেন্টের জন্য খুবই প্রয়োজন। এরপরে দেখেন এখানে বলতেছে উই ক্যান সামটাইম অ্যাপ্রোচ হাউস হোল্ড ফাইন্যান্স অ্যাজ এ কোল্ড ম্যাথ প্রবলেম। অনেক সময় আছে না যে আমাদের এই যে ঘরের ব্যবস্থা যেটাকে এটা খরচ করা এটা মনে হয় যে এটা একটা বিশাল একটা হিসাবের বিষয় না। ইউ স্টার্ট উইথ এ ফিক্সড ইনকাম। আপনি খেয়াল করতে হবে যে আপনার অ্যাকচুয়াল উপার্জন কত। যদি আপনি চাকরি করেন মাস শেষে একটা বেতন পাবেন, অথবা যদি আপনার কোনো জায়গায় ব্যবসায়ী ইনভেস্টমেন্ট করতেছেন প্রতি মাস অনুযায়ী আপনি এক ধরনের একটা আপনার আয় আসবে যেটা আপনি বাড়ির জন্য আপনি করতেছেন, সেটা আপনার একটা ধারণা করা আছে। তারপরে ইউ পে ইউর বিলস অ্যান্ড ইউটিলিটিস মে বি সেভ স্মল পার্সেন্টেজ অ্যান্ড ফাইনালি স্প্রেড আউট দ্য রিমাইন্ডার টু সি ইউ থ্রু দ্য নেক্সট মান্থ। এখন কথা হচ্ছে যে আপনার মধ্যে দৈনন্দিন যে খরচ যেটা ফিক্সড খরচ যেটা হচ্ছে আপনার টেলিফোন বিল, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, তারপরে আপনার অন্যান্য যে বাড়ি ভাড়া যদি থাকেন সেটা, এবং বিভিন্ন ট্যাক্স, এবং এই যে একটা নির্দিষ্ট যে খরচ আপনার আছে সেখানে আপনি কিছুটা অ্যাডজাস্ট করতে পারেন। যেমন ইউটিলিটি বিল বলতে ইলেকট্রিক্যাল বিল অথবা পানির বিল, যদি আপনি খরচটা একটু কন্ট্রোল করেন সেখান থেকে আপনি সেভ করতে পারেন। লাইটটা টাইমলি অফ করলেন, প্রয়োজন নাই অফ করে দিলেন, পানি অপ্রয়োজনীয় খরচ করলেন, এগুলো সেভিংস স্কিমটা সেপারেটলি যে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, এটা দেখা যাবে আপনি কিছু কিছু খরচ কমাচ্ছেন। তার মানে এই না যে গোসল করে আপনি পানি সেভ করবেন না, যেটা দরকার সেটা আপনাকে করতে হবে। প্লাগ ইন দ্য নাম্বারস, এই যে সংখ্যাগুলো যখন আপনি করবেন, ডু দ্য অপারেশন অ্যান্ড ইউ আর ডান বাজেট অ্যান্ড বাজেটেড। তখন আপনি এগুলো যখন বিভিন্ন জায়গায় আপনি দেখেন এই পাশের টাকাকে বিভিন্ন স্প্রেড করে দিয়েছে, এই মানুষটা দাঁড়িয়ে আছে কোথায় কত টাকা, একটা জায়গায় অনেক 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 হাই খরচ দেখা যাচ্ছে, একটু কম, তারপর একটু কম, একটু কম, এইভাবে আপনি স্প্রেড করে বক্স বানিয়ে যদি খরচগুলো করেন তখন আপনি বুঝতে পারবেন যে না, ইউ আর ডুইং দ্য রাইট থিংস।
But these approaches has major flaws. Flaws মানে এই অ্যাপ্রোচ যদি আপনি মনে করেন আমি এইভাবে খরচ করবো খুব টাইট ওয়েতে, তো এটার মধ্যে কিন্তু একটা ত্রুটি থাকা যায়। কিরকম? ইট পুটস ম্যাথ বিফোর দ্য মাইন্ডফুলনেস। অর্থাৎ আপনি কোন জিনিস আপনার জ্ঞানীয় দক্ষতা বাদ দিয়ে ফর্মুলা দিয়ে যদি বেশি ইউজ করার চেষ্টা করেন তাহলে কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায়। আছে না যে মাসিমার কেরানির মতো, এরপরে চিন্তাই করতে পারেন। আপনার খরচের মধ্যে আপনার চিন্তা থাকতে হবে, ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। আপনার এই খরচটার মিনিং আছে কিনা, গত মাসে একটা খরচ করলাম একভাবে, এবার কি এবার করার প্রয়োজন আছে কিনা। এখানে যেটাকে মননশীলতা বলে, মাইন্ডফুলনেস, আপনার চিন্তা চেতনা, আপনার বিজ্ঞতা দিয়ে, আপনার হিকমা দিয়ে আপনি জিনিসটা বুঝে নিয়ে আপনি খরচ করবেন। বললাম আসলো আবেগের বশবর্তী খরচ করলাম, এটা যদি করতে যান এটা হবে না। সো that's a problem because finance are math problem complicated by variables of human psychology. কারণ এই যে একটা হচ্ছে যে আপনার ফাইন্যান্স যেটা আছে একেবারে কাঠখোট্টা হিসাব, এখানে কোনো রাইট অ্যান্ড লেফট নাই। ট্রানজাকশনে 19-20 হলে ট্রানজাকশন মিলবে না, আপনার ওটাকে না মিলানো পর্যন্ত আপনি হিসাব শেষ করতে পারবেন না। অত্যন্ত কাঠখোট্টা একটা হিসাব, কিন্তু বুদ্ধিমত্তা দিয়ে যখন সেটাকে আপনি করবেন এবং এটা আপনার জীবনের সাথে মিলানোর চেষ্টা করবেন, হিউম্যান সাইকোলজি মানসিক যে আপনার অবস্থা তারও বেস করে যখন এই পয়সাকে ম্যানেজ করার চেষ্টা করবেন তখন সেটা কিন্তু আপনার জীবনকে চমৎকার করতে সাহায্য করবে। এভরিডে উই ফেস seemingly infinite number of ways to spend our finite income on our many always competing and often coordinatory needs and wants. আমাদের দেখা যায় যে আমরা অনেক বিষয়ে অনেক সময় আবেগের বশবর্তী হয়ে অস্বাভাবিক খরচ কিছু করে ফেলি। কার থেকে? সীমিত আয়ের থেকে। ফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট আয়ের থেকে। ঠিক আছে, এখন দেখা গেল পরবর্তী পর্যায়ে দেখা গেল যে একটা আপনার কনফিউশন কন্ডিশনে পড়ে গেলাম। যখন আপনি খরচটা করে গেলেন, আপনার নিত্য প্রয়োজনীয় যে খরচটা পরে আপনাকে ওটা টাইট করতে হয়, প্রতিদিনের যে বাজার যেটা সেখানে আপনি কন্ট্রোল করতে, না হলে আপনার টাকায় কুলাতে পারছেন না। যেহেতু আপনার অপচয় কোনো ভুল ভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য খরচটা হয়ে গেছে, এই ব্যাপারে আমাদের একটু খেয়াল করতে হবে। ডু ইউ splurge this weekend on meal out or cook at home? এখন আপনি ভাবতেছেন যে এই সপ্তাহে আমি বাইরে যাই, আজকাল তো প্রচুর ফুডের অ্যারেঞ্জমেন্ট আছে, ফুড ব্লগাররা বলছে ওখানে যা খাওয়া দাওয়া করবো, কিন্তু ওটার হিসাব করেছেন কত টাকা খরচ হতে পারে? যদি দেখেন যে খরচ অনেক বেশি হচ্ছে তাহলে ঠিক আছে, এর পরিবর্তে ওই জিনিসটা আমি ঘরেই রান্না করি। ঠিক আছে, কিন্তু যে আপনি নিবেন না মাসে একবার বাইরে যায় আপনি করবেন না এমন কোনো কথা নেই, কিন্তু সেটা আপনার আয়ের মধ্যে থেকে নিয়েই খরচটা করতে হবে। ইজ ইউর ক্লোজেস্ট লুকিং টু ডেটেড অর র্যাটি ফর দ্য অফিস? ডু ইউ সার্ভিস দ্য কার টুডে অর সেট অ্যাসাইড দ্যাট মানি ফর দ্য নেক্সট ডক্টরস ভিজিট জাস্ট ইন কেস? আপনি মনে করেন যে গাড়িটা আজকে পরিষ্কার করতে হবে এবং এর জন্য পয়সা খরচ করতে হতে পারে, কিন্তু আপনার মাথায় থাকতে হবে যে একটা ডাক্তারের সাথে দেখা করার ব্যাপার আছে, ওখানে তো একটা খরচের ব্যাপার আছে। তা আমি যদি এখন গাড়ি ওয়াশ করলাম, ডাক্তারের খরচ কিভাবে দেবো, তার থেকে আপনি কি কোনটা বিচার করবেন? এখন গাড়ি পরিষ্কার থেকে কিন্তু ডাক্তারের খরচটা আপনার বেশি, কারণ ওটা প্রথম জরুরি। এই যে আমি আপনাদের বলেছিলাম না যে প্রায়োরিটি সেট করতে জানতে হবে, প্রায়োরিটি 1, প্রায়োরিটি 2, প্রায়োরিটি 3। ঠিক আছে, এই জিনিসগুলো সেট যখন করতে পারবেন, এটা যখন মাথায় থাকবে, এই যে আপনি মাইন্ডফুলনেস যে কথাটা বলেছে, মননশীলতা, এই যে জ্ঞানীয় দক্ষতা যেটা আপনি যখন এস্টাবলিশ করতে পারবেন তখন এই পয়সাটা আপনি ক্লিয়ার করতে পারবেন, আপনি জরুরি কাজগুলো যথাসময়ে কমপ্লিট করতে পারবেন। ডু ইউ ওকে and those don't even consider the challenges of saving for retirement. আবার অনেকে আছে না যে আমি যে চাকরি করতেছি, আমার রিটায়ারমেন্ট লাইফটা কিভাবে যাবে? আপনি রিটায়ারমেন্ট প্ল্যানে যে পয়সা দেওয়া লাগবে এটা ম্যান্ডেটরি, আপনি দিতেই হবে, রেগুলার দিবেন, কেননা আপনি অবশ্যই যাওয়ার পর ওখান থেকে আপনার পয়সা আসবে। অথবা আপনার ইয়ের থেকে আপনি ওটা নিয়ে জীবন ব্যবস্থা করতে পারেন। আপনার ছেলে মেয়ের বিয়ে শাদী দেওয়ার পর আপনি একা থাকবেন, কেউ কিন্তু আপনার পাশে থাকবে না, এ ব্যাপারে কিন্তু কোনো রকমের আপনার ছাড় দেওয়া যাবে না। আমরা ঠিক আছে দেখা যাক, এবার হয়ে যাক, সামনে একটু বেশি পয়সার চান্স আছে, আমি সেখান থেকে আমি রিটায়ারমেন্ট বেশি করে পয়সা না। রুটিন মানে রুটিন, এই রুটিনটা আপনি সেট করতে পারলেই আপনার এর জন্য আপনার ভালো হবে। এরপরে আছে যেমন আপনি যখন চাকরি করতেছেন আপনাকে খেয়াল করতে হবে যে আপনার রিটায়ারমেন্টের পয়সাও আপনাকে সেভ করতে হবে, আপনার বাড়ি ভাড়াও দিতে হবে, বাচ্চাদের স্কুল কলেজের খরচের যেটা আছে এগুলোকে একটা ফিক্সড কস্ট, এটাকে রেগুলার আপনি রেখে নিয়ে এরপরে যে বাড়তি পয়সা সেটা দিয়ে আপনি খরচগুলো করবেন। There's just not enough to go around, and the perceived importance of those needs and the wants can shift
at any given moment, এবং অনেক সময় দেখা যায় সেভিংসটা না হলে হঠাৎ আচমকা কোনো ধরনের খরচ আপনার আসতে পারে, সেটা নিয়ে আপনার ম্যানেজ করতে আপনার পরে কষ্ট হবে। Overwhelmed by this cognitive load, many people find themselves gravitating to the extremes. Either they save themselves the stress and make purchase mindlessly, or they micromanage their finance to the point that they are living for the leisure. একটা বিষয় আছে কি জানেন, যে কথা আমি প্রথমে শুরুতে বলছি, আপনাকে দেখতে হবে যে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি খরচ করতেছেন। না আমি হিসাব করেছি এর উপরে 1 পয়সা দেওয়া যাবে না, আমি ওটা করেছি ওটা হবে না। আপনি দেখা গেল আপনার বাচ্চারা একটা শখ করে বসছে এবং সে আপনার সাথে বায়না ধরেছে যে আমাকে দিতেই হবে বাবা আমাকে এই জিনিসটা। এখন আপনার কি করতে হবে, যদি আপনার বাচ্চাকে যে বায়নাটা যে ধরেছে, আপনি যদি বললেন প্রমিস করেছেন, যদি না দিতে পারেন, ইউ ব্রেকিং দ্য প্রমিস। আপনি কি জানেন এই প্রমিসে ব্রেকিং এর জন্য বাচ্চা আপনাকে অবিশ্বাস করা শুরু করবে যে বাবা আমাকে প্রমিস অনুযায়ী তাকে ডেলিভারি করে না, আগামীতে আপনি কোনো কথা বললে সে আপনার কথা শুনবে না। তো আপনি যখন প্রমিস করবেন তখন বুদ্ধি করে করবেন যে হ্যাঁ ঠিক আছে মা অথবা বাবা তোমাকে আমি আগামী মাসে কিনে দেবো। তখন আপনার মাথায় কিন্তু থাকতে হবে এই হিসাবের মধ্যে যে আমার মেয়ের জন্য ছেলের জন্য এই জিনিস কিনে দিতে চেয়েছি, এর জন্য এত টাকা আমি বাজেট করে রাখলাম। দেখেন আমরা কিন্তু ওগুলোকে অ্যাভয়েড করি, আপনি ইগনোর করি। আমাদের সমস্যা কিন্তু আমরা নিজেরাই তৈরি করি। এই কথাগুলো আমি এর আগেও বলেছি যে আমরা যদি কোনো প্রমিস করি, আই মাস্ট ডেলিভার দ্য প্রমিস। আমি যদি কারোর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হই, সে প্রতিজ্ঞাকে রাখার জন্য সেটাকেও বাজেটের মধ্যে আমাকে রাখতে হবে। আরে আমি বলেছিলাম আমি তো ভুলে গেছি। তো আপনি আপনার পজিশনটাকে আপনি ফ্যামিলির কাছে আপনি এরকম ছোট করতে পারেন, আপনি বন্ধু বান্ধব অথবা আপনার অ্যাসোসিয়েট যারা আছে তাদেরকে ছোট করতে পারেন। সেই জন্য বি কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রমিস। প্রমিস লেস ডেলিভার মোর। সবসময় কথা খেয়াল রাখবেন, প্রমিস যতটুকু করবেন আপনি চেষ্টা করবেন তাতে বেশি দেওয়ার জন্য, পরবর্তী পর্যায়ে সুযোগ অনুযায়ী, তখন তার সাথে রিলেশনশিপ আপনার সব সময় ভালো থাকবে। এখানে আমি একটু বলেই ফেললাম অলরেডি। Kakaibo helps people to see past the extraneous to reveal the essence of what their finance are and how to use them. It does this by showing users not only what they are doing with their money, but how they can use that money to spend well, save well, and ultimately live well. দেখেন আমি যে কথাগুলো মাঝখানে বললাম এই কথাগুলাই কিন্তু এখানে উল্লেখ করতেছে। যদি আপনি পয়সাটাকে ঠিক মতো কত আসতেছে তার জন্য বাজেট করা, মানে বিশাল কোম্পানি বাজেট, বাজেট মানে কি খরচ করবেন তার পরিকল্পনা, ফর্দ করা। আমাদের দেশে বলে ফর্দ করে, বাজারে যাওয়ার আগে বাজেট করে না, ওটাই ফর্দ। ফর্দ এইটা আনতে হবে, এইটা আনতে হবে, এইটা আনতে, তখন আপনি হিসাব করতে হবে যে এই যে আনতে হবে এর জন্য এস্টিমেটেড কত টাকা লাগতে পারে। যোগ করার পরে সেই পরিমাণ টাকা সাথে নিয়ে বাজারে আপনি যাবেন। যদি দেখেন যে জিনিসের দাম বেড়ে গেছে তখন এর মাঝখান থেকে কাটছাট করে ওই টাকার মধ্যে বাজার পেয়ে চলে আসবে। ফর্দটাই হচ্ছে বাজেট। আপনি কথাটা খেয়াল করেন, পরিকল্পিত ফর্দ আর কি। ঠিক আছে, বিফোর দিস দ্য ম্যাথ মাইন্ডফুলনেস। আপনার অঙ্ক করার আগে আপনার বুদ্ধি খাটিয়ে আপনি কাজ করতে হবে। এ কাকইবু এ প্রোনাউন্স এস কাকেবো ওয়াজ ডেভেলপড ইন 1904। 1904 সনে হ্যানি মোতোকো, জাপানিজ এক মহিলা, জাপানিজ ফার্স্ট ফিমেল জার্নালিস্ট, সে একজন সাংবাদিক ছিলেন, and later publisher of a women's monthly magazine, এবং পরবর্তী পর্যায়ে সে একটা মহিলাদের মাসিক পত্রিকা সে প্রকাশ করতো। ওনার নাম হচ্ছে হ্যানি মোতোকো। 1904 সনে উনি এই আপনি কাকইবো জিনিসটা আপনি উপস্থাপন করেন। এবং মোতোকো wanted to help the women of her day who often lived on a limited budget meet their life and savings goals. To that end, she created a budgeting system that combines. এখন দেখেন এই যে প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু আপনি এক দয়ালু মন আছে, মানবিক গুণ আছে, কিন্তু সবাই কিছু করতে চায়। যখন আমরা অন্যের কষ্ট দেখি, সে কষ্ট দেখে নিয়ে আমরা কি করি, গ্রামে দেখবেন তখন ওরা বলে দেখো তুমি এটা ফলো করো তোমার জন্য কাজ আসবে, ঠিক আছে এটা হলো না আমি তোমাকে কিছু দিচ্ছি। এই যে মানবিক গুণগুলা ছিল এখন কিন্তু সব চলে গেছে, কেননা আমরা এই জিনিস থেকে বের হয়ে আসছি। আমরা যখন এই জিনিসটা বের হয়ে আসি তখন আমরা করতে পারি। তেমনি আমাদের যে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি, আমরা বারবার আমি কথাটা বলার চেষ্টা করছি, আমাদের মধ্যে এই মানবিক গুণ সম্পন্ন কিছু মানুষ
রয়েছে এবং তাদের মন সব সময় কাঁদে, এবং এই জন্য যে মানুষ অসুস্থ মানুষের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি, কিভাবে সাহায্য করতে পারি, কারণ এই মনোবৃত্তি না হলে তো তারা ডাক্তারি করতে পারে না, তারা তো করতে, আর কেউ যদি মনে করে আমি এর থেকে অর্থ উপার্জন করে বিশাল বড় কিছু হবে, তাদের জন্য ডাক্তারি না, তাদের জন্য চিকিৎসা বিজ্ঞান না, তাদের জন্য সেবামূলক কাজ না। মানুষ কিন্তু অর্থ উপার্জন করে এবং শেষ পর্যন্ত তৃপ্তির জন্যই কিন্তু আবার সেবার কাজের মধ্যে চলে আসে। তো এখানে উনি একজন মহিলা হিসাবে তখনকার যুগে যে মেয়ে মানুষরা দেখেন জাপান, চায়না এবং ওই এরিয়াতে, তারা কিন্তু সবাই ছেলে মেয়ে সবাই কিন্তু কাজ করে। আপনারা তো ইউটিউবে বিভিন্ন প্রোগ্রাম দেখবেন, মেয়েরা কিন্তু অসম্ভব পরিশ্রম করে এবং তারা সংসার পালন করার সম্পূর্ণ দায়িত্ব ম্যাক্সিমাম মেয়েদের উপরেই থাকে। তখন তারা অনেক সময় দেখা যায় মেয়েরা অনেক কষ্ট করে, কিভাবে পয়সা ম্যানেজ করতে পারতেছে না, তখন তাদের কথা মানে চিন্তা করে হানি মতোকো এই আপনার কাকাইবো এটা আপনার আবিষ্কার করে, মানে আবিষ্কার মানে এই প্রসেসটা তৈরি করে। এটার মধ্যে কি কি আছে? তিনটা জিনিস তারা আছে। এটা হবে ইউটিলিটি, এটা হচ্ছে যেটা প্রয়োজনীয় জিনিস, যেটা সবসময় দরকার, সেটা এটা এফেক্টিভ কিনা, ইউটিলিটি। আর সিম্পলিসিটি, অত্যন্ত সাধারণভাবে এবং বুদ্ধিমত্তার সাথে, মাইন্ডফুলনেস মানে বুদ্ধিমত্তার সাথে আমাদের যে কাজগুলা করতে হবে, সে কাজগুলার মধ্যে আমাদের দেখতে হবে যে আমরা বাজেটটা তৈরি করব প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের দরকার প্রতিনিয়ত প্রতিদিনকার, সেটাকে আমরা রাখবো, কিন্তু এটাকে সিম্পল ওয়েতে কত সহজভাবে এটা গুছিয়ে আমরা করতে পারি, এবং এদের বুদ্ধিমত্তা দিয়ে এই তিনটা জিনিস মাথায় রেখেই উনি এই জিনিসটাকে আবিষ্কার করেছেন বা এটাকে উদ্ভব করেছেন। Even Motoko's chosen name betrays this intent. Kekibo means simply household account. এই জিনিসটাকে আবার অনেক জাপানিজরা এরা বলতেছে এটা ঘর সংসার একটা খরচের হিসাব, এটাই আবার কি জিনিস। তো কেকিবো স্টার্টস উইথ এ মাইন্ডফুলনেস এক্সারসাইজ। এটা যখনই একটা করে তখন সেটা কিভাবে করে, এখন উনি বলতেছে যে আপনাকে নিজের কাছে নিজে প্রশ্ন করতে হবে এবং উত্তর নিতে হবে। এটা কিরকম প্রশ্ন? 1 নাম্বার, হাউ মাচ ইনকাম ডু ইউ মেক এ মান্থ। প্রথমে আপনি প্রশ্ন করতে হবে যে প্রতি মাসে আপনার উপার্জন কত। ওটা একটা কাগজে লিখলেন, আপনার খাতার মধ্যে লিখলেন হাউ মাচ উড ইউ লাইক টু সেভ। এরপরে আপনার চিন্তার মধ্যে আসতে হবে, এর মধ্যে আপনার চিন্তার মধ্যে আসতে হবে যে এর থেকে আপনি কত পয়সা আপনি সঞ্চয় করবেন। এরপরে আপনার কাছে আসতে হবে হাউ মাচ আর ইউ কারেন্টলি স্পেন্ডিং। এরপরে আপনাকে চিন্তার মধ্যে রাখতে হবে এই জিনিসটা আপনি এখন কিভাবে খরচগুলো করতেছেন, এটার হিসাব আপনার রাখতে হবে। ওয়্যার উড ইউ লাইক টু ইমপ্রুভ। এবারে যে কথা আমি আগেই বলেছি, আপনি গত মাসে যে খরচটা করলেন সেটাকে যখন ইভ্যালুয়েট করলেন, করে দেখতে পারেন যে আমি এই জায়গায় দাগ দিবেন, এই জায়গায় খরচগুলা না করলেও চলতো, এই জায়গায় এত জিনিস না কিনে এই জিনিসটা করলে চললে আমার এই টাকাটা আমার সেভ হতো। এটা হচ্ছে কি যে রিকনসিলিয়েশন, জবাবদিহিতা। আপনি নিজের সাথে নিজে জবাবদিহি যখন করবেন, যেভাবে আপনি পরিবারের কাছে জবাবদিহি করার চেষ্টা করেন, সেভাবে আপনি এই জিনিসটা করতে পারেন। এটাই হচ্ছে ডিসিপ্লিন। আমি এই জিনিসটাই বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করি যে গুছিয়ে কাজ করার যে অভ্যাসটা আমাদের তৈরি করতে হবে। এরপরে 4 নাম্বারটা হচ্ছে ওয়্যার উড ইউ লাইক টু ইমপ্রুভ, যে কথা বললাম। এবার আপনি এটা বিশ্লেষণ করে দেখবেন যে কোন জায়গায় আপনি এটা ইমপ্রুভ করতে পারেন, এবং এই ইমপ্রুভমেন্টটা গত মাসের থেকে আইডিয়া নিয়ে এই মাসে সেটাকে আপনি ইমপ্রুভটা ইমপ্লিমেন্ট করলেন। দিস কোশ্চেন্স নট অনলি ক্রিয়েট ফাইন্যান্সিয়াল গোল but also point to what financial advisor Paul Pant calls first principles thinking. In terms of budgeting, first principle thinking means considering the values you want in your life and how you might cultivate them. Is the realization that money is a means to facilitate a satisfied life. Yes, not a series of tactics and strategies aim of controlling. এই যে বিষয়গুলো আছে আপনি দেখেন, চিন্তা করে দেখেন, এই জিনিসটাকে যদি ঠিক মতো এটাকে যদি রিফ্লেক্ট করতে না পারেন, এই জিনিসটা আপনার মাথার মধ্যে না আসে, তাহলে কিন্তু আপনি এটা কোনোভাবেই এটাকে আপনার সেট করতে পারবেন না। তো চলুন আমরা দেখি নেক্সট স্লাইডে কি বলছে। According to Pant, this requires us to accept a basic truth, that being you can afford most things if you plan and save, but you cannot afford everything.
আপনি ভাবতে পারেন যে আমি অনেক কিছু আমি চাই, আছে না, মানুষ বলে না আমি অনেক কিছু চাই, কিন্তু আপনি যদি সঞ্চয় না করেন এটা করতে পারবেন না। সবকিছুই যে পাওয়া অ্যান্ড সেটা হয় না। এ প্রসঙ্গে উনি একটা ইন্টারভিউতে কি বলেছেন, এই কোটেশনটা এখানে দেওয়া আছে, আপনার পিডিএফটা পেলে এটা ভালো করে পড়ে দেখবেন। আমি আগেও বলেছি সময় স্বল্পতার জন্য ব্যাপক বিশ্লেষণ করা সম্ভব না, কিন্তু ভেরি সিম্পল ওয়েতে বেসিক গুলাকে আপনাদের সামনে তুলে ধরছি। উনি বলতেছেন ইউ ক্যানট হ্যাভ অ্যান এন্ডলেস সিরিজ অফ অ্যান্ডস। আপনার জীবনে আপনার অফুরন্ত ভাবে বলতে পারেন না আমি এটা চাই এটা চাই, আমি এটা চাই এটা চাই এটা চাই, মানে এবং 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 আমার এটা দরকার এটা দরকার এটা দরকার না। আপনাকে দেখতে হবে একটা জায়গায় থামতে হবে। কি থামতে হবে? আপনার কত আছে, কত নিতে পারেন, কত দিতে পারেন, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। উনি বলছে সেই জন্য অ্যান্ড মানে এবং, অনেক অনেক এবং আমার দরকার। ইউ মাইট নট বি এবল টু হ্যাভ দ্যাট থিং অ্যান্ড সামথিং এলস অ্যান্ড সামথিং এলস অ্যান্ড সামথিং এলস। আপনি এইটাও দরকার এইটাও দরকার এইটাও দরকার, হবে না। অ্যান্ড দ্যাট ডাজন্ট জাস্ট অ্যাপ্লাই টু ইউর মানি। আপনি এটা কিন্তু যতই আপনি চান না কেন তার সাথে টাকার সাথে কিন্তু মিল খাবে না। টাকা যেটা আছে তাদের হবে না। আপনাকে ফোকাস করতে হবে যে আপনার এই মাসে যে পাওয়াটা পয়সা যেটা আছে খরচ আছে এর মধ্যে আপনি ম্যানেজ করতে হবে। সেটার মধ্যে কি আছে? দ্যাট অ্যাপ্লাইজ টু ইউর টাইম, ইউর ফোকাস, ইউর এনার্জি, ইউর অ্যাটেনশন। এবং এগুলো সবকিছু কিন্তু আপনার সময় এবং আপনার লক্ষ্য এবং আপনার শক্তি এবং আপনার নিগুড় আপনার মানে পর্যবেক্ষণ। এনি লিমিটেড রিসোর্সেস, আপনার সবকিছুর মধ্যে রিসোর্সেস কিন্তু লিমিটেড, একটা আনলিমিটেড রিসোর্স বলে কিছু থাকে না। এন্ড লাইফ ইজ দ্য আলটিমেট লিমিটেড রিসোর্স। জীবন কিন্তু একটা নির্দিষ্ট রিসোর্সের মধ্যেই থাকে। আপনার অফুরন্ত বলে কোনো জিনিস আপনার জীবনে থাকবে না, তার মধ্যে লিমিটেড আছে। সেই লিমিটেড মাঝখানে আমাদের চলতে হবে। সো ওয়েন ইউ প্র্যাকটিস বিং বেটার অ্যাট ম্যানেজিং ইউর মানি, আপনি যখন আপনার অর্থকে নিয়ন্ত্রণ করা, অর্থকে ব্যবস্থাপনা করার মধ্যে দক্ষতা অর্জন করবেন, ইউ প্র্যাকটিস বিং বেটার এট ম্যানেজিং ইউর লাইফ। বিউটিফুল একটা কথা। অর্থাৎ আপনি যদি আপনার উপার্জিত অর্থের মধ্যে থেকে নিজেকে ম্যানেজ করতে পারেন, তার মানেটা হচ্ছে আপনার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে আপনি চলতে পারবেন। কারণ আপনি আর একজনের জিনিস দেখা যদি আফসোস করা শুরু করেন, যেটার যোগ্যতা আপনার নাই, আপনি পাননি, এই আফসোস করতে গেলে আপনার নিজের কাজও নষ্ট হবে, আপনার জীবনটা দুর্বিষহ হয়ে আসবে। আমার যেটা আছে সেটাকে আমি কিভাবে সুন্দর করে ম্যানেজ করি, সেটাকে যদি লক্ষ্য করতে চান, আপনি দেখবেন আপনি শহরে যারা আছে সাধারণ লেবার, রিক্সা চালক বলেন, একদম সাধারণ যারা আছে, তারা কিন্তু যেটা আয় করে তার মাঝখান থেকেই কিন্তু সেটা ব্যয় করার চেষ্টা করে। বাড়তি কোনো জিনিস তারা মোটেই করে না, এবং তাতেই কিন্তু তারা সন্তুষ্ট, এবং তারা যে রিক্সা চালাচ্ছে তাতেই তারা সন্তুষ্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার টার্গেটেড যে মানি আর্ন করা হয়ে গেলে তারা খুশি, বাসায় যায় নিয়ে খাওয়া দাওয়া আরামসে তারা ঘুমাচ্ছে। কথাটা খেয়াল করেন। ফাইন্যান্স অ্যাডভাইজার অ্যান্ড কাকেইবো প্রোপোনেন্ট হারুমি মারুয়ায়ামা expresses a similar prospective, albeit a little more forcefully. উনি এটাকে বিবিসিকে ইন্টারভিউ দেওয়ার সময় অত্যন্ত শক্তভাবে এই জিনিসটাকে উনি কি বলেছেন? উনি বলেছেন মানি ইজ নট লিমিটলেস, ইট হ্যাজ এ লিমিট। আমি যে কথা বললাম আগে, উনি কোটেশন বলছে মানি ইজ নট লিমিটলেস, পয়সা কিন্তু অফুরন্ত না, ঠিক আছে? এর একটা সীমা আছে। It totally up to you where you save it or lose it. এখন এই সীমিত আয়ের মাঝখান থেকে আপনি সঞ্চয় করতেও পারেন, অথবা সঞ্চয় থেকে বের হয়ে আপনি ঋণগ্রস্ত হতে পারেন। The 4 categories of কেকিউবো, এটা 4টা ক্যাটাগরি আছে। এটা এবার আমরা চলে আসতেছি কিভাবে এবার কেকিউবোকে প্র্যাকটিক্যালি আমরা এটাকে কাজে লাগাবো। After accepting the truth and getting clearer on your first principles, it's finally time for maths. আমরা যে আমাদের যে মাইন্ডফুলনেস, মননশীলতা, জ্ঞানীয় বুদ্ধি বিবেচনা করার পরেই যদি আমি ছেড়ে দেই হবে না, এরপরে আপনার অঙ্ক আপনাকে করতে হবে। কি? at the beginning of the month, মাস শুরু হওয়ার আগে ক্যালকুলেট ইউর প্রজেক্টেড ইনকাম। প্রথমে যে বললাম না, প্রথমে দেন যে আপনার কত টাকা গত মাসে আপনার আয় হয়েছে, অর্থাৎ বেতন পেয়েছেন, অথবা আপনার ব্যবসা থেকে আসছে, এখান থেকে আপনি কত খরচ করবেন প্ল্যান করতেছেন। অ্যান্ড সাবস্ট্রাক্ট ইউর ফিক্সড কস্ট।
ফিক্সড কস্ট বলতে বোঝাচ্ছে যে এই কস্টের থেকে আপনি বের হতে পারবেন না। যেমন বাড়ি ভাড়াটা একে বলে ফিক্সড কস্ট, একটা আছে ভেরিয়েবল কস্ট, অ্যাকাউন্টিং টার্মসে আসলে আমরা পরে শেখাবো, ঠিক আছে। সেমি ভেরিয়েবল কস্ট, এগুলো কস্ট ফ্যাক্টরটা আপনার যারা ইন্টারেস্টেড, আমি ফুল অ্যাকাউন্টিং এর ক্লাস আপনাদের নিব, তখন আমরা ডিটেলস বলবো। ফিক্সড কস্ট মানে এর থেকে বের হওয়ার উপায় নাই। প্রথম কথা হচ্ছে যে মাথা গোজার ঠাই, যেটা আপনি বাড়ি ভাড়া যদি থাকে সেটা বাড়ি ভাড়া, নিজের বাড়ি থাকলে তো কোনো কথা নেই, কিন্তু এরপরে ইলেকট্রিসিটি, ওয়াটার আছে, গ্যাসের বিল আছে, ইন্টারনেটের কানেকশন আছে, এরকম ধরনের যে জিনিসগুলো রুটিন যে আছে, স্কুলের ফিজ আছে, কলেজের ফিজ আছে, এগুলো হচ্ছে ফিক্সড কস্ট, প্রতি মাস আপনার দিতে হবে। তারপরে আপনার যেটা পেনশন ফান্ডের পয়সা জমা দেওয়ার ব্যাপার আছে, এগুলো আপনি সব লিস্ট করবেন, লিস্ট করে নিয়ে কত কত টাকা লাগতেছে করবেন। এটা করার পরে যে টোটালটা আসবে যে আয়ের থেকে, ওটা মাইনাস করার পরে যে পয়সাটা থাকবে, সেখান থেকে এবার আপনার খরচের জন্য প্রতিদিনের খাওয়া খরচের যে নিত্য প্রয়োজনীয় যেটা আছে সেটার জন্য আপনার খরচের লিস্ট গুলা করবেন। এইভাবে কিভাবে করবেন, এই 4টা পয়েন্টের মধ্যে এবার উল্লেখ করতেছে। দেখেন 4টা পয়েন্টের মধ্যে একটা হচ্ছে এসেনশিয়াল, অত্যন্ত জরুরি, আর এর কোনো বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যে কথা আমি বললাম, গ্যাস, টয়লেটরিজ অ্যান্ড দ্য গ্রোসারিজ, যেমন আপনার ঘরের ইলেকট্রিসিটি, লাইট এবং আপনার বিদ্যুৎ বিল থেকে শুরু করে গ্যাস, এবং আপনার সাবান, পাউডার, কাপড় ধোয়ার জিনিস যা যা দরকার প্রতিদিনে, এবং আপনার খাওয়ার জিনিসপত্র, মশলা, চাউল ডাউল যা দরকার, এটা হচ্ছে এসেনশিয়াল, এর বাইরে যাওয়া যাবে না, এটাকে রাখতে হবে। এটাকে বলা হয় এসেনশিয়াল ক্যাটাগরির মধ্যে। এরপরে যেটা এসেনশিয়াল না, তাকে বলা হয় নন এসেনশিয়াল। যেমন আমার সিনেমা দেখতে হবে, নতুন ছবি আসছে, এই অমুকের আপনার ফেভারিট, আপনার স্ত্রী, আপনার সন্তানদের মধ্যে একটা ধারণা যে এই ছবিটা দেখতে হবে, এটা এদের কল্পনার বিষয়, স্বপ্নের বিষয়, এটা তাদের মন মানসিকতাকে আপনার করার জন্য বলছে ছবি দেখতে হবে, অথবা যে কোনো ঘুরতে যেতে হবে, অথবা রেস্টুরেন্টে খেতে হবে, রেস্টুরেন্ট অ্যান্ড দ্য স্পা, এবং এক্সারসাইজ ইয়েতে আমার যাইতে হবে, এনে পয়সা খরচ, এটা কিন্তু কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু অল্টারনেটিভ হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে নন এসেনশিয়াল। এটা আপনি করতে পারেন কিন্তু পরে। এরপরে চলে আসতেছে আরেকটা জিনিস, হচ্ছে কালচার, সামাজিক ভাবে আপনার কি কি দরকার। যেরকম আপনি বই কিনতে পারেন, বই পড়ার অভ্যাস অত্যন্ত ভালো, কিন্তু দেখতে হবে যে বই কেনার পয়সা আপনার আছে কি নাই। যদি পয়সা না থাকে লাইব্রেরিতে যান, লাইব্রেরিতে বই পড়েন, অথবা কারোর কাছে বই আপনি ধার করে নিয়ে পড়েন, ঠিক আছে, আগ্রহ। কিন্তু আপনার বই পছন্দ হয়েছে জন্য আপনি এসেনশিয়াল, আপনি গ্যাস বিল না দিয়ে, ইলেকট্রিসিটি বিল না দিয়ে বই কিনে বাসায় চলে আসলেন, তো আপনার ওই খাওয়া দাওয়ার কোনো যে খোঁজ খবর নাই, এটা তো হবে না। তো কালচারাল ফ্যাক্টরটাও আপনি ম্যানেজ করতে পারেন। ইনস্টেড অফ বাইং বুক, ইউ ক্যান গো টু দ্য লাইব্রেরি অর ইউ ক্যান বরো দ্য বুক, আপনার কাছে বইটা নিয়ে পড়ে দিতে পারেন। তারপর মিউজিয়াম ভিজিট, এডুকেশনাল অ্যান্ড চ্যারিটির মধ্যে যে বিভিন্ন অ্যাক্টিভিটিস, সেটাও আপনার আসতে পারে, এবং এটা প্রয়োজন আছে, এটা কিন্তু আপনি রাখবেন, কিন্তু সেটাকে ব্যালেন্স করে রাখতে হবে। 4 নাম্বারটা হচ্ছে আনএক্সপেক্টেড, এটা কোনো নির্দিষ্ট সময় নাই, যেমন ডাক্তার ভিজিট, হঠাৎ করে কেউ অসুস্থ হলো, ঠিক আছে, অথবা হঠাৎ করে আপনার গাড়িটা নষ্ট হয়ে গেল, অ্যান্ড গিফট ফর দ্য ফ্রেন্ডস বার্থডে অ্যান্ড দ্য টোটালি ফরগটেন। এতে দেখা গেল যে আপনার বন্ধুর বার্থডে ছিল, আপনার ফ্যামিলি কার বার্থডে ছিল, তার জন্য গিফট কিনতে হবে, সেটার জন্য আপনি কোনো বাজেট করেন নাই, এটাও কিন্তু আনএক্সপেক্টেড থাকে, যার জন্য এটাকে আপনার একটা সেপারেট একটা খাত তৈরি করতে, বক্স তৈরি করতে হবে। দেখেন এখানে কিউবের যে 4টা, যেখানে কালারফুল ইয়েলো, আপনার এরপরে গ্রিন, এরপরে আপনার পার্পল এবং ব্লু কালারে যেটা দিছে, দেখুন ইনকামটা কি হবে, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ অ্যাভেলেবল টু স্পেন্ড, এই বিউটিফুল জিনিস, এটা মাইন্ড ম্যাপে কাজ করে। সেভিং, হাউ মাচ মানি উড ইউ লাইক টু পুট অ্যাওয়ে, কত পয়সা রাখবেন, এটা আলাদা করেন। কি পয়সা স্পেন্ডিং, হাউ মাচ মানি আর ইউ কারেন্টলি স্পেন্ডিং, এখন কি পরিমাণ পয়সা গত মাসে খরচ করেছেন, সে অনুযায়ী খরচ করবেন। ইমপ্রুভমেন্টস, হাউ ক্যান ইউ ম্যানেজ ইউর ফাইন্যান্স মোর এফিসিয়েন্টলি, এরপর আপনি চিন্তা করতে হবে যে এটাকে ওভারঅল কত চমৎকার ভাবে কমিট করে নিয়ে আপনি কাজটা করতে পারেন। ওয়াই ডু দিস, আচ্ছা এটা করার কি দরকার, আরে টাকা আছে, টাকা আমি খরচ করব, আমার টাকা আমি খরচ করবো, এত হিসাব করে, এদিকে অফিসে কাজ করে আসলাম হিসাব করে, বাসায় বসে হিসাব করে, আরাম করে বসতে পারি না, করতে পারি না সব হিসাব। কিন্তু আপনি দেখবেন, যদি আপনি খাতা কলমে হিসাবটা আপনি রাখার চেষ্টা করেন, আপনি দেখবেন প্রতিদিনে যে ডায়েরি মেনটেন করেন, আপনি এতে কি লাভটা হবে জানেন, আপনি প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আপনার ধারণা পরিষ্কার হয়ে আসবে। আপনি জানবেন যে এই জিনিসটা গতকালকে আমি এই দিয়ে কিনেছি, আজকে দাম বেড়ে গেলে তখন আপনি ভাবতে হবে জিনিসটা একটু কম নিতে হবে, অথবা জিনিসটা কম খরচ করতে হবে।
কথাটা খেয়াল করেন, এটা কিন্তু বুদ্ধিমান মানুষরা কিন্তু করে। আমার যে পয়সা আছে সেই অনুযায়ী কিভাবে ম্যানেজ করব, আমার হয়তো এদিকে কমায় নিতে হবে, অথবা ওদিকে আমি চেষ্টা করবো ওটাকে স্কিপ করার জন্য, অর্থাৎ ওটা বাদ দেওয়ার জন্য। ঠিক আছে, কথা হচ্ছে প্রসাধন করতে পারেন, কিন্তু প্রসাধন করার জন্য দেখতে হবে এসেনশিয়ালটাকে রাইখা নিয়ে তারপর করতে হবে। কি বলছে, ওয়াই ডু দিস? A potential trap of some budgeting systems is to create many fine grinding categories believing they will increase accuracy. There's a category of groceries, one for restaurants, one for repair, one for gas, one for clothes, one for books, and so on. However, the end result of this approach is unnecessary confusion that obscure your spending mindset. এখানে হয় কি, এখন তো আপনাদের ইজি হয়ে গেছে, আপনি খাতায় না লিখে যদি এক্সেল ওয়ার্কশিটের মধ্যে আপনি ওই যে সেকশনগুলো তৈরি করেন এবং কি কি জিনিস কোথায় কোন অবস্থায় রাখছেন, এটা যদি আপনাকে প্রতি মাসে আপডেট করেন, নেক্সট মান্থে করার সময় এটা ইজি হয়ে যাবে। আপনি প্লাগিং করেন, কম্পেয়ার করেন যে গত মাসে যে খরচ করছেন তার থেকে এই মাসের খরচের ভেরিয়েন্সটা তো আপনার অটোমেটিক্যালি চলে আসতে পারে। যারা এক্সেল ওয়ার্কশিট ইউজ করতে পারেন তারা কিন্তু আপনি এটা ইজিলি করতে পারেন। এখন তো এভরিথিং ইজ দ্য ফিঙ্গার টিপ। আগে আপনার খাতার মধ্যে লিখে ক্যালকুলেটর দিয়ে অথবা হাতে হিসাব করে নিয়ে মানুষ ধৈর্য সহকারে করতো, কিন্তু এই হিসাবটা কিন্তু অনেক উপকার দেয়। ঠিক আছে, এখানে বলতেছে বাই বাকেটিং ইউর স্পেন্ডিং ইনটু these 4 categories you simplify your budget so you can see the big picture. আর এটাকে যখন আপনি সুন্দর মতো লিখবেন দেখবেন, তাহলে এটা কি হবে জানেন, আপনার জন্য একটা বড় একটা পিকচারের মতো একটা দেখতে পাবেন, পরিষ্কার দেখা যাচ্ছে 4টা সেকশনের মধ্যে আপ এন্ড ডাউন। মানে এটাতে আপনার অবজারভেশন স্কিলটা বাড়বে, আপনার চিন্তা শক্তিটা বাড়বে, আপনার অ্যানালিটিক্যাল বুদ্ধিটা বাড়বে, খরচ করার ব্যাপারে ডিসিশন মেকিংটা বাড়বে। এই জিনিসগুলোকে আপনাকে খেয়াল করতে হয়। ইফ ইউর নিউ শুজ আর ফর ফান, এখন একটা সুন্দর অ্যাডিডাসের একটা জুতা দেখা গেছে অনেক সুন্দর, আমার ফ্রেন্ড কিনছে, আমারও কিনতে হবে, মনে হলো এটা তাকে দেখানোর জন্য, দে গো ইনটু দ্য নন এসেনশিয়াল। ওটা হবে আপনার অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে। যদি আপনার বাড়তি পয়সা থাকে, আগামী 1 মাস 2 মাস পরে তো মাথায় রাখবেন, যখন কোনো জায়গায় দেখবেন যে এই জিনিসটা কিনতে হবে, কিন্তু নতুন অবস্থায় কিনতে যে টাকা সেল যখন লাগাবে দেখবেন যে অর্ধেক টাকা জিনিসটা পেয়ে গেলেন, আপনার শখটাও পূরণ হলো, আপনার পয়সাটাও সেভ হয়ে গেল। ইফ দে আর এ জব রিকোয়ারমেন্ট, যদি এটা আপনার চাকরির জন্য প্রয়োজনীয়, জুতা আপনার কিনতে হবে, ড্রেস আপনার কিনতে হবে, এটা কোনো নন এসেনশিয়াল না, এটা এসেনশিয়াল রাখতে হবে। কারণ আপনার ক্লিন শু, ক্লিন শার্ট, ক্লিন জ্যাকেট যদি আপনি না পরেন, সেখানে আপনার অবস্থান ঠিক থাকবে না। ওকে, they go under essential. Okay, this way you can be as mindful of how you are spending your money as what you are spending your money on. এইভাবে আমি তো অলরেডি বলে দিয়েছি, এই জিনিসগুলো একটা সিস্টেমেটিক ওয়েতে তারা উল্লেখ করছে। Most Kakeibo proponents also recommend as using a handwritten ledger to track your expenses throughout the month. They point to research suggesting that when we write something by hand, we retain the information better and create a stronger connection with the contents. দেখেন, এটা কিন্তু একটা বিশাল পয়েন্ট, কিন্তু আমি এর আগেও বলেছি আপনাদেরকে হাতের লেখার অভ্যাস করা খুবই জরুরি। আপনি যখন হাতে লিখবেন, এটা সাবকনশিয়াস মাইন্ডে রেকর্ড হয়ে যায়, আর এটা সাবকনশিয়াস মাইন্ডে রেকর্ড হয়ে গেলে এটা কিন্তু আপনাকে হেল্প করে ডিসিশন মেকিং এ ভেরি কুইকলি। আগের দিনে আপনি দেখেন হাতের যে টিপস যেটা প্রেসিং করেন, এটা একটা আকু প্রেসারের মতো। এই প্রেসিং এ আপনার নার্ভ গুলা যে প্রেস করে আপনার ব্রেনের একটা সেকশন, সেখানে যা ওটাকে অ্যাক্টিভেট করে, ওটাকে আপনি সবল করে, এবং ওই সবলের কারণে আপনার রিটেনশন অফ ইউর ইনফরমেশন টু ইউর সাবকনশিয়াস বিকাম ইজিয়ার। সেজন্য এরা ইনসিস্ট করতেছে খাতা কলমে নিয়ে বসে লেখেন। আপনার 10 মিনিট অথবা প্রতিদিন 10টা মিনিট আপনি লেখেন, লেখলে আপনার যেসব পরিষ্কার, আপনার স্থিরতা আসবে, আপনার মনের মধ্যে স্থিরতা আসলে আপনি সুস্থ থাকবেন। আমরা এইসব প্রসঙ্গ নিয়ে আবার পরে আলাপ করব। এই জন্য বলতেছি যে এই জিনিসগুলোকে আমরা খুব ভালো করে খেয়াল করি। পাউল প্যান উনি বলেছেন, when your practice being better at managing your money, your practice being better as managing your life. আপনি যদি আপনার অর্থকে যদি সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার জীবনটাকে ম্যানেজ করা অত্যন্ত সহজ। এটা কিন্তু আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা শুধু এ নিয়ে আলোচনা করা সম্ভব হয়। তো whether you go with a handwritten ledger or the digital one, আপনি হাতের লেখাও লিখতে পারেন, আর আপনি ডিজিটালি বললাম এক্সেলের মধ্যে ওয়ার্কশিটের মধ্যে করতে পারেন, অথবা আপনার স্মল স্প্রেডশিট আছে, বিভিন্ন নোট পয়েন্ট আছে। নোট পয়েন্ট আবার এডিশন ডিডাকশনের ফ্যাসিলিটি কম,
এক্সেল ইজ দ্য বেস্ট ওয়ান, যেখানে আপনি টাইপিং করলে কপি পেস্ট করে পরের মাসে শুরু করতে পারেন, কোনো প্রবলেম নাই, ইউ ক্যান গো ফাস্ট। তো এটাও করতে পারেন। আই উড টেল ইউ ইউ ডোন্ট, আমি বলবো না যে আপনি এটা করেন না ওটা করেন না, এটা ডিপেন্ড করে আপনি সময় বের করতে পারেন, খাতার ডায়েরির মধ্যে লেখেন, কারণ এটা আপনি ওপেন করা খুব সহজ। আর যদি আপনি কম্পিউটারে করতে চান, সুইচ অন করতে হবে, ওই সাবজেক্টে যাওয়া লাগবে, ক্লিক করতে হবে, কিন্তু খাতা হলে এটা উল্টাতে আপনার খুব সহজ হয়। এরপরে কি বলতেছে, at the end of the month you will review your spending, calculate how much you spend in each category as well as how much you saved, then compare the result to the goal you set for yourself. এখন বিষয়টা হচ্ছে কি জানেন, এই যে আপনি জিনিসগুলো যে গ্রুপ ক্যাটাগরি করে করলেন, কত সুবিধা হবে কি জানেন, আমি এই খাতে এসেনশিয়াল খাতে কত আমার খরচ আসছে, না যেটা নন এসেনশিয়াল তার খাতে কত আসছে, তারপরে আরেকটা যে খাতা আছে যে কালচারাল খাতে কত আসছে, তখন আপনি বুঝতে পারবেন এসেনশিয়ালটা হচ্ছে সবচেয়ে প্রাধান্য আপনার সবসময় থাকবে। নন এসেনশিয়ালটা কিন্তু আপনি দেখবেন যে আপনার এসেনশিয়াল থেকে নন এসেনশিয়াল কালচারাল ওটাতে কিন্তু 90% খরচ হয়ে যায়। আমাদের কিন্তু এসেনশিয়াল জিনিসে কামাইয়ের কিন্তু 10% কিন্তু খরচ মোটামুটি হয়ে যায়, কিন্তু আমাদের অতিরিক্ত যে আপনার শৌখিনতা অথবা অতিরিক্ত যে লাইফস্টাইল চেঞ্জিং এর একটা ব্যাপার আছে, সেখানে যায় নিয়ে আমাদের খরচটা বেশি হয়ে যায়, সেই জায়গায় আপনি ম্যানেজ করতে হবে। এখন তারা কি বলতেছে, প্রশ্ন আপনার নিজে করতে হবে, ডিড ইউ সেভ অ্যাজ মাচ অ্যাজ ইউ থট? মাস শেষে এবার আপনাকে দেখতে হবে যে আপনি ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা সেভ করতে চেয়েছেন সেটা সেভ করতে পেরেছেন কিনা। এরপরে আপনার প্রশ্ন আসবে, ডিড সার্টেন এসেনশিয়াল স্লিপ ইউর মাইন্ড ইন ইউর অরিজিনাল অ্যাসেসমেন্ট? অনেক সময় দেখা যায় অনেক এসেনশিয়াল যেটা আছে আপনি ভুলে গেছেন ঘর ভাড়া দিতে, আপনি ভুলে গেছেন আপনার ইলেকট্রিসিটি বিল দিতে, আপনি ভুলে গেছেন যে গ্যাস বিল দিতে। এখন ও টাকাটা আপনার কাছে আছে, আপনি তো মনে করেন আরে আমি তো অনেক টাকা সেভ করেছি, তো বোকামি হলো তো। এই জিনিসগুলা এই জন্য আপনি লিখতে হয়। আপনি মাস শেষে দেখবেন যে আমি এটা পেমেন্ট করেছি কিনা, টিক 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 টিক, আরে করি নাই তো, এই টাকাটা আমি আলাদা করে রাখতেছি। খুব সহজ, কিন্তু এই জিনিসগুলো আমরা করতে চাই না। ডিড সাম অফ ইউর নন এসেনশিয়াল পারচেজেস সিমস আননেসেসারি ইন হিন্ডসাইট? আপনি ওই যে বললাম যে কথা, আপনি যখন দেখলেন যে যেটা নন এসেনশিয়াল ছিল এটা খরচ না করলেও তো চলতো, আমি তো ওই পয়সাটা আমি সেভ করতে, ইমার্জেন্সি কোনো যদি প্রয়োজন আমি করতে পারতাম। এখানে কিন্তু আপনাকে পুরোপুরি মনোনিবেশ করতে হবে, দ্যার ইজ নো ফাঁকি ঝুঁকি। আমরা জীবন তো সারা জীবন ফাঁকি ঝুঁকি দিয়ে গেলাম, পয়সা আনলাম, কামাই করলাম, খরচ করলাম, পয়সা নাই দেখবো আগামী মাসে দেখবো, বাকি করলাম, ধার করলাম, এখান থেকে নিলাম না। লাইফ ডোন্ট গো ইন দ্যাট প্যাটার্নস। আপনি খেয়াল করতে হবে যেটা আছে সেটা অনুযায়ী আপনি চলতে হবে। তো কথায় আছে আয় বুঝে ব্যয় করো। এরপরে কি বলছে, ডিড এনি আনএক্সপেক্টেড পারচেজেস কাম উইথ আনএক্সপেক্টেড হাই প্রাইস ট্যাগ টু? এটা কিন্তু সাংঘাতিক একটা বিষয়। আপনি জিনিস যখন কিনবেন আপনি খেয়াল করে দেখবেন, ওই যে যারা আপনি সুপার মার্কেটে জিনিস করার ভুল করে পাঞ্চিং করে, জিনিস কেনার সাথে আপনার লিস্টটাকে রেগুলার চেক করবেন। আমার লাইফে আমি অনেকবার আমি ধরে ফেলেছি। এমন কি হয়েছে, উল্টা হয়েছে, তারা ভুল হিসাবে আমার কাছ থেকে কম পয়সা নিয়েছে। এখন থেকে মনে করেন 20-25 বছর আগে তো ক্যালকুলেটরে কাজ করতাম, অবাক হয়ে যাবেন, বারবার ক্যালকুলেট করতেছে, তারা আসতেছে 107 দিরহাম, আর আমার হিসাবে 200 দিরহামের উপরে 220 বা 225 হবে। আমি তাকে বারবার রিপিট করতেছি, ক্যালকুলেট করতেছে 107 আসছে। দেখেন টেকনিক্যাল জিনিসটা আমরা বুঝাই দিচ্ছি। শেষ পর্যন্ত মালিক যখন সে খাতা কলম নিয়ে আবার লম্বা হিসাব করলো, দেখে 208। তো আমি যখন ইউজ করতেছি ও ক্যালকুলেটর, দেখলাম যে তার 7 বাটনটা কাজ করতেছে না। ঠিক আছে, 7 যে বাটন আমি 17 টাইপ করছি, আপনি 1 যোগ হইলো, এভাবেই দেখা গেল পুরো পয়সাটা কম হয়ে চলে আসলো। এবার আপনি বলতে পারেন আমি কিভাবে হিসাব করলাম? কেননা আমি যখন কোনো জিনিস কিনি আমার একটা মোটামুটি এস্টিমেশন থাকে যে এইটার দাম এরকম, টাকাটা আমার ব্রেনের মধ্যে অ্যাড হয়ে যায়, আমি এস্টিমেট করে এত টাকা হতে পারে। যদি সেই পরিমাণ টাকা যদি আমার ওই হিসাবের মধ্যে চলে আসে, ইজ ফাইন, নো প্রবলেম, পেমেন্ট করে চলে আসলাম। আর যদি 19-20 হয়, আমি ওটাকে স্লিপটা টান দিলাম, নিয়ে আমি দেখার চেষ্টা কম্পেয়ার করে দেখি, দেখা গেল যে এখানে একটা ভুল হয়ে গেছে। তো এই জিনিসটাকে যদি আপনি এনগেজ না করেন, ইউ ক্যানট ব্লেম ইউর আনলাকি। আমরা সাধারণত ব্লেম করি, আমি দুর্ভাগ্যবান, আমার কাছে এটা নাই, আমার কাছে সেটা নাই, কেউ আমাকে সাহায্য করে না, সবাই যার যার স্বার্থ নিয়ে চলে। এই হলো এক্সকিউজেস। আপনাকে এইভাবে জাপানিজ মেথডের মাঝখানে কাকইব আপনাকে শিখতে হবে, আদারওয়াইজ ইউ উইল বি ইন এ প্রবলেম। এরপরে কি বলতেছে, ইফ ইউ রিচড ইউর সেভিং গোল, গ্রেট। আপনি যদি আপনার সেভিং গোলে পৌঁছতে পারেন অত্যন্ত ভালো কথা। ইফ ইউ ডিডন্ট, হোয়াট অলসো
ফাইন। যদি পারলেন না ঠিক আছে, এ মাসে হয়নি, অসুবিধা নাই। দেয়ার ইজ নো রিজন টু ফিল শেম। এর জন্য আপনি মনক্ষুণ্ণ হবেন না। আমি জানলাম যে পারি না, কিন্তু মাথায় থাকতে হবে আমি এটা সেভিং করবো রিল্যাক্স ওয়েতে। ইউ ক্যানট উইন অর লুজ ইউর at finance, nor are they a social competition like a video game style lead boards. এখন কথা হচ্ছে যে এটাতে আপনার কার কাছে কোনো জবাবদিহিতা তো নাই, সামাজিক ভাবে কারোর সাথে দেখানোর কোনো বিষয় নাই। আপনি নিজের সাথে নিজে রিকনসাইল করেন যে আচ্ছা আমি পারিনি এই মাসে, আমি নেক্সট মান্থে করবো, কারণ এই মাসে আমি খরচটা করেছিলাম কারণ আমার ওই বার্থডে গিফটটা কেনা লাগলো, কার জন্য, আমার অমুকের জন্য কিনেছিলাম, কারণ ওটা দেওয়াতে ও খুশি হয়েছে। দেখেন আপনি কিন্তু আপনাকে বিউটিফুলি প্রেজেন্ট করতে পারেন, আপনার নিজেকে অত্যন্ত চমৎকার ভাবে আপনার নিজেকে খুশি রাখতে পারেন। এটা কোনো এমন কোনো বিষয় না যে এই জন্য আপনার টাকা আপনি খরচ করবেন, কারোর জবাবদিহিতা নেই। কিন্তু জবাবদিহিতা না থাকলেও নিজের সাথে নিজে করলে আপনি কিন্তু এর মাঝখান থেকে অনেক অনেক বেনিফিট পাবেন। ঠিক আছে? Whatever your ledger reveals to you, you can return to your 4 questions and answer them. আপনি সবসময় যখন লেজারে আপনার যে জব এটা খতিয়ে নেন, অর্থাৎ যে মধ্যে লেখা আছে তো দেখে নিয়ে আপনি আগের যে বাজেট করছেন ম্যাচ করে দেখেন কোন জায়গায় 19-20 হয়েছে, এবং এটা করে নিয়ে আপনি রিল্যাক্স থাকতে পারেন। আপনার চাপের সৃষ্টি নাও হতে পারে। আপনি হঠাৎ করে কেউ যখন এসে বললো যে আপনি তো এ মাসে আমার ঘর ভাড়া দেন নাই, আপনি চমকে গেলেন, আর আমি তো ভুলে গেছি। না, ভুলার কোনো বিষয় নাই। আপনি কিন্তু খেয়াল করবেন এই জিনিসটা যদি রেগুলার মেনটেন করেন, আপনার ব্রেইন আপনাকে এমন ভাবে সাহায্য করবে, লাইফ বিকাম সো ইজি। আমাদের মধ্যে যে দুর্দশার মেইন কারণ হচ্ছে যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যে আমরা আয় অনুযায়ী ব্যয় ঠিক করতে পারি না। হঠাৎ করে মানুষকে কমিট করি, আর কমিটমেন্টে যখন উত্তর দিতে পারে না, মানুষ আমাকে দুটো কথা বলে চলে গেল এবং দেখা গেল একটা মন খারাপ করে বসে আছে। দেখেন এভরিথিং ইজ এ লিঙ্কিং। আমি কথা কিন্তু বারবার বলতেছি, এখানে কোনো কিছু শেখানোর জন্য আমরা আসিনি। এখানে কথা হচ্ছে যে আমি কিভাবে আমার জীবন ব্যবস্থাটাকে গুছিয়ে নিচ্ছি। এটা যত চমৎকার আপনি করতে পারবেন, আপনি তত ভালো থাকবেন, খুশি থাকবেন এবং সুস্থ থাকবেন। এরপরে কি আসতেছে? দ্য ফাইনাল থিংস আসতেছে, ফাইন ইউর ফাইন্যান্সিয়াল ব্যালেন্স। এরপরে আমরা হয়তো ওই যে অ্যাকাউন্টিং নিয়ে যখন আলোচনা করবো, ফাইন্যান্সিয়াল ব্যালেন্স কিভাবে হয় শিখাবো, অন্তত বেসিক জিনিসগুলো জেনে যান। Underline Kekibo is a Japanese philosophy. এটা জাপানিজ একটা ফিলোসফি অফ লাইফ কল্ড নাগোমি। জীবনের একটা এখানে নাগোমি মানে এটাকে বলা হয়েছে, while it doesn't have a direct translation, it centered on the concept of balance, harmony and sustainability, and how to bring those qualities into life's endeavors. এখানে ব্যাপারটা হচ্ছে যে এটা মানে এই না যে আপনি এখানে বিশাল কোনো সফলতা অর্জন করবেন না। আপনি জীবন ব্যবস্থার মধ্যে যে একটা হারমোনিয়াস সিচুয়েশন এবং বেঁচে থাকার জন্য যে স্বাভাবিক যে অবস্থা তৈরি করাটা, এইটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যালেন্সিং। এখানে ওই একই কথাই বলতেছে, দেখেন ফাইন্ডিং ইউর ব্যালেন্স, কিভাবে আপনি ব্যালেন্স করতে পারেন। এটার সাথে প্রচুর জিনিস আছে, আপনি পড়বেন, পড়লেই আপনি ডিটেলস পাবেন। আমাদের সময়ের স্বল্পতার জন্য আমি পারতেছি না। এরপর দেখেন এর বলতেছে, however, by taking the time to shed the extraneous and focus on the essence of your finance, you avoid the over optimizing trap while also making your budget feel manageable and motivating. আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনি যখন ব্যালেন্স করেন সেখানে খেয়াল করতে হবে। দেখেন এই যে একটা লম্বা লাইন দিচ্ছে ছবির মধ্যে, ব্যালেন্স নাও অ্যান্ড দ্য ফিউচার। এখন বর্তমানে দেখা যাচ্ছে একটা অনেক ভারী রয়ে গেছে, লিভিং, ওয়ার্কিং, কশিয়াস, স্পেন্ডিং। এ ব্যাপারে আপনার সতর্ক হতে হবে। আর ভবিষ্যতের জন্য আপনি প্ল্যানিং করতে হবে, রিটায়ারিং এর জন্য আপনি চিন্তা করতে হবে। অ্যাগ্রেসিভনেস এবং সেভিংস এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। যেটা যখন করতে পারবেন তাহলে আপনার ব্যালেন্সিংটা রাইট হচ্ছে। এবার আমরা চলে আসতেছি এই কাকিবোর 4 কোশ্চেনটা কি আছে, এটা তো আমরা আগেই বলেছি। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ টু স্পেন্ড, এটা আমরা আগেই বলেছি, এটা স্লাইডটা দিয়েছি ব্রেইন ম্যাপিং এর জন্য, মাথায় রাখবেন। 2 নাম্বারটা হচ্ছে হাউ মাচ ইউ ওয়ান্ট টু সেভ, কত আপনি সঞ্চয় করবেন। হাউ মাচ মানি আর ইউ স্পেন্ডিং, কত পয়সা আপনি খরচ করছেন সেটা খেয়াল করতে হবে। হোয়াট ক্যান বি ইমপ্রুভ নেক্সট মান্থ, সে ব্যাপারে কি কাজ করতে পারেন সে ব্যাপারে চিন্তা করবেন। এরপরে এখন দেখেন এই কাকইবুল স্টাইলে আপনার পয়সা কিভাবে সেভ করবেন সে ব্যাপারে আপনার চিন্তা ভাবনা করবেন। আমার মনে হয় যে আজকের জন্য আমরা আলোচনা এখানে শেষ করতে পারি। ধন্যবাদ।